শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ডেনিম শিল্পকে টেকসই ও পরিবেশ বান্ধব করতে নিত্য নতুন প্রযুক্তি ও মূল্য সংযোজন বাড়ানোর উপর জোর দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় 16তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অংশগ্রহণকারী দেশি বিদেশি ক্রেতারাও প্রশংসা করেন বাংলাদেশের তৈরি ডেনিমের। জানান, ফ্যাশনে পরিবর্তন এবং আরামদায়ক হওয়ায় বিশ্বব্যাপী এর চাহিদা বাড়ছে, ফলে সম্ভাবনা বাড়ছে রপ্তানিতেও। বিশ্বের 70% মানুষ এখন ডেনিম কাপড় ব্যবহার করছে, যেখানে ডেনিমের শার্ট, প্যান্ট ও বৈচিত্র্যময় পোশাক ছাড়াও ফ্যাশনের নানা অনুষঙ্গ যোগ হচ্ছে প্রতিনিয়ত। ফলে বিশ্ববাজারে ডেনিমের কদর বাড়ছে দিন দিন। বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ববাজারে ডেনিম রপ্তানিতেও বড় সাফল্য দেখিয়েছে। 2017 সাল থেকে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ ডেনিম রপ্তানিকারক দেশ। ডেনিমের সম্ভাবনা এবং এই শিল্পের সর্বাধুনিক প্রযুক্তির 16তম প্রদর্শনীতে দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও বলছে, টেকসই এবং পরিবেশ বান্ধব ডেনিম পণ্য তৈরিতে বাড়তি নজর দিচ্ছেন উদ্যোক্তারা। পরিবেশ বান্ধব যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহারের জন্য সব ক্রেতাগোষ্ঠীর সবার থেকে একটি চাহিদা রয়েছে। The new technology or the new innovation is all based on the sustainability, like environment friendly. Even it is dyes chemical, even it is fabric, like even it is the dyeing processes. যত ম্যানুফ্যাকচার লোকালি আছে এবং চায়না আছে, তারা এনভায়রনমেন্টের উপর ম্যাচ করে এবং ডে বাই ডে ডেভেলপ করছে ফ্যাব্রিক, সিয়ান এবং এনভায়রনমেন্টের জন্য অ্যাডজাস্ট হতে পারে, সেই জন্য তারা কিন্তু খুব এটার উপর খুব স্ট্রংলি ফোকাস করছে। টেক্সটাইল গোয়িং টু অলওয়েজ ডাউন প্রাইস এভরিথিং, দ্যাটস ওয়াই উই নিড টু চিপ অ্যান্ড সাস্টেনেবল কেমিক্যাল, দ্যাটস ওয়াই উই আর কামিং এক্সপো। অনুষ্ঠানে পোশাক রপ্তানিতে এনবিআর এর হয়রানি নিয়ে অভিযোগ করেন এই উদ্যোক্তা। উৎসাহিত না করে আমাদেরকে বিভিন্নভাবে সরকারের, বিশেষ করে এনবিআর এবং কাস্টমস আমাদেরকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। আমরা এই অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই। আমরা যদি সেই মুক্তি পাই তাহলে এই ইন্ডাস্ট্রিকে আমরা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মূল্য সংযোজনে মনোযোগী হতে হবে। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা এদেশে অবস্থিত। আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, নিরাপদ ও কমপ্লায়েন্ট পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে তারা বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসেবে বেছে নেবেন এবং পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন। দুদিনব্যাপী ডেনিম এক্সপো মেলায় বিশ্বের 13টি দেশ থেকে 60টির বেশি কোম্পানি অংশ নেয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, দেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় প্রদর্শনী এই ডেনিম এক্সপো এবং এটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে এবং এর আয়োজকদের একজন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, জনাব মহিউদ্দিন রুবেল। তিনি বিজিএমইএরও পরিচালক। জনাব রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদের এই যে 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানের এই আয়োজন ডেনিম এক্সপোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রেতারা আসেন, তাদের বিভিন্ন কোম্পানিগুলো আসেন, অংশ নেন, আমাদের দেশীয় কোম্পানিগুলো অংশ নিচ্ছেন। তাদের যে নিত্য নতুন যেই উদ্ভাবন এবং প্রতি বছরে যে ডেনিমের যেই উৎকর্ষ সাধন হচ্ছে সেগুলো প্রদর্শন করেন। এবারের ডেনিম এক্সপোর ফোকাসটা আসলে কোন জায়গায় ছিল এবং সেখানে আপনারা কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে 2014 সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে ডেনিম এক্সপো আয়োজন করে চলেছি বছরে 2 বার। এটি ছিল আমাদের 16তম আয়োজন। আসলে প্রতিবারই আমরা সময়ের সাথে তাল রেখে, মিল রেখে, মার্কেট ডিমান্ড যে জিনিসটা করে সেটার সাথে আমাদের থিমগুলো আমরা সেট করি। কারণ ক্রেতারা যে ধরনের প্রোডাক্ট কিনবেন আমাদেরকে তো সে ধরনের প্রোডাক্টই
আপনার মার্কেটে সাপ্লাই করতে হবে, এবং সে ধরনের মিল রেখে আমরা এক্সপোতে আয়োজন করার চেষ্টা করি যে সেই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো যাতে করে আমরা ডিসপ্লে করতে পারি। তো বেসিক্যালি এটা একটি সাপ্লাই চেইন শো, যেখানে শুধুমাত্র ডেনিম গার্মেন্টস না, ফ্যাব্রিক থেকে শুরু করে, কেমিক্যাল থেকে শুরু করে, টেকনোলজি থেকে শুরু করে সব ধরনের একটি ডেনিম গার্মেন্ট তৈরি করতে, ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে যত রকম উপকরণ দরকার হয় সবাই এখানে তাদের প্রোডাক্ট গুলো ডিসপ্লে করেন, এবং আমরা চেষ্টা করি বিশ্বের সবচেয়ে বেস্ট ক্যাটাগরির ওই প্রোডাক্ট, ওই ক্ষেত্রের প্রোডাক্ট গুলো যাতে করে আমরা নিয়ে আসতে পারি। এবং ফর এক্সাম্পল আমরা বর্তমানে আমি আপনার রিপোর্টে দেখছিলাম যে অনেকে বলছে যে পরিবেশ বান্ধব কথাটা আসছে। তো এখানে এটা বলতে তো আর কোনো আমি খুবই গর্বের সাথে বলতে পারি, আমরা সবাই জানি বাংলাদেশ এই জায়গায় বিশ্বে এখন অন্যতম অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছে পরিবেশ বান্ধব কলকারখানা এবং সাস্টেইনেবিলিটি প্র্যাকটিসের ক্ষেত্রে। আমি যদি বলি শুধুমাত্র কলকারখানাও না, কলকারখানা ছাড়াও আমাদের গার্মেন্টস গুলো কিন্তু সবাই কোনো না কোনো ভাবে পরিবেশ নিয়ে কাজ করে, হয়তো সে গ্রিন সার্টিফাইড ফ্যাক্টরি না, বাট আমরা কাজ করছি। তো একই সাথে আমরা এই যে আমাদের এখন আমাদের দেশের যতগুলো আপনি দেখেন, আমরা আমি বর্তমানে ওই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা প্রমোট করছি যেগুলো আগামীতে পরিবেশকে সহায়তা করবে, এবং পরিবেশকে কিভাবে আমরা বান্ধব করে আমরা আমাদের প্রোডাকশন চালিয়ে আমাদের ফিনিশ প্রোডাক্ট মার্কেটে ছাড়তে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো সেই ক্ষেত্রে টেকনোলজি, পরিবেশ বান্ধব টেকনোলজি, পরিবেশ বান্ধব কেমিক্যাল, পরিবেশ বান্ধব আপনার অ্যাক্সেসরিজ, এই উপকরণ সবাইকে আমরা চেষ্টা করেছি একটি ছাদের নিচে নিয়ে আসতে, এবং প্রতিবারের মতো আসলে এবারও এর কোনো ব্যতিক্রম না। মাশাআল্লাহ এখানে খুব ভালো আপনার একটি মিলন মেলা, আসলে আপনি যেটাকে বলতে পারেন যে ডেনিমের মিলন মেলা হয়, এবং এই রিলেটেড ইন্ডাস্ট্রি যারা আছেন, যত রকম অ্যাসোসিয়েশন এটার সাথে করা যেতে পারে, সবাইকে আমরা এখানে নিয়ে আসি। এবং একটি আপনার অবশ্যই আপনি জানেন, তারপরেও বলে রাখি যে আমার মনে হয় এটি একমাত্র ইভেন্ট বাংলাদেশে বিশ্বের কয়েকটির মধ্যে একটি, যেখানে কিন্তু আপনি ইনভাইটেশন ছাড়া বা আপনি রিলেটেড মানুষ ছাড়া আপনি এখানে যেতে পারবেন না। সো আপনি যতজনকে এখানে দেখছেন তারা কিন্তু সবাই এই বিজনেসের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড, এবং এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের সবাইকে আমরা এখানে এনে আমাদের যে দেশের যে জনশক্তি আছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করে থাকি, এবং তার ফলেই কিন্তু আজকে দেখছেন যে আমাদের যে ডেনিম শিল্পে আমাদের যে অগ্রগতি, আমাদের যে এক্সপোর্ট বৃদ্ধি এবং আমাদের যে সবকিছু, এটারই রিজন কিন্তু আজকে। জি, ডেনিমের যে চ্যালেঞ্জটা ছিল, ডেনিমের যে চ্যালেঞ্জটা ছিল যে ডেনিম কাপড় এবং পণ্য উৎপাদনে যে পানির ব্যবহার অনেক বেশি হয়, যেটি নিয়ে আসলে বায়ারদের মধ্যেও অনেক ধরনের অভিযোগ ছিল, এবং তারা বারবার আপনাদেরকে বলছেন যে পানির ব্যবহার কমানো, কেমিক্যালগুলোকে আরও বেশি পরিবেশ বান্ধব করা। সেই জায়গাতে এখন নিশ্চয়ই আমাদের উদ্যোক্তারা অনেক বেশি সচেতন হয়েছেন এবং নতুন নতুন প্রযুক্তি আসছে। পানির ব্যবহার নিয়ে একটু যদি বলেন, এখন আসলে কি পরিমাণ, ধরেন আমি যদি 5 বছর আগের কথা বলি, তখন যে পানির ব্যবহার হতো এখন সেটি কত % কমে এসেছে? আসলে দেখেন, এই যে আপনি যেই ব্যবহার বা যেই প্রয়োগের কথা বলছেন সেটি কোত্থেকে আসছে, সেটি কিন্তু আমাদের আজকে বিশ্বের যে ক্রেতারা আছে যারা আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে, বা ফিনিশ প্রোডাক্টগুলো যারা কিনে থাকে, তারা কিন্তু আর আগের মতো না, তারা অনেক সচেতন। তাদেরকে আপনি এমন না যে আপনি কোনো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করছেন কম দামে বলে সে নিয়ে নেবে, নট নেসেসারি, সবাই এখন আর এরকম না। তারা অনেক শিক্ষিত, অনেক সজাগ পরিবেশের প্রতি, তারা কি পড়ছে, কোথা থেকে আসছে, কেমন করে বানাচ্ছি, আর তাদের নেক্সট জেনারেশনের জন্য এটা কতটুকু ক্ষতিকর হবে কি হবে না, সব কিন্তু এখন মানুষ আগে থেকে অনেক বেশি দেখে এবং সজাগ থাকে। সো তারই ধারাবাহিকতা হিসেবে কিন্তু ব্র্যান্ডগুলোকেও সেভাবে সোর্সিং করতে হয়, সেটা ধারাবাহিকতা হিসেবে ফ্যাক্টরিগুলোকেও কিন্তু এখন বাধ্য হতে হয়। নৈতিক দায়িত্ব তো আছেই, সেটা থেকে ছাড়াও কিন্তু তাদেরকে সাপ্লাই চেইন মেনটেন করার জন্য কিন্তু এখন আপনার এই ধরনের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে, যে ফর এক্সাম্পল এই যে আপনি পানির ব্যবহার কমের কথা বললেন, সো তার মানে ফর এক্সাম্পল একটা প্যান্ট ওয়াশ করতে আগে হয়তো কথার কথা যদি আমার 2 লিটার বা 10 লিটার পানি লাগতো, এখন আমরা চেষ্টা করি যে কিভাবে ওই পানির ব্যবহার ছাড়া আমি প্যান্টটাকে সেম লুকিং বা সেম আপনার জিনিসটা দেখাতে পারি বা ফুটিয়ে আনতে পারি।
সো ফর এক্সাম্পল এখন বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন মেশিন হয়েছে যেগুলোর মাধ্যমে আপনি হয়তো ওই একই এফেক্ট ওয়াশিং এর ক্ষেত্রে আপনি নিয়ে আসতে পারবেন, যেটা কিনা আগে আপনার পানির মাধ্যমে আনতে হতো। সো অবভিয়াসলি পানির ব্যবহার অনেক কমেছে এবং এটি কমিয়ে কমিয়ে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের টার্গেট। আসলে এগুলোর কোনো বিকল্প নেই, কারণ এটি শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আমি বাদও দেই, আমাদের যেই নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ পৃথিবী আছে সেটাকে রক্ষা করার জন্য তো আসলে আমাদেরকে এভাবেই কাজ করতে হবে এবং আগামীতে কিন্তু এগুলোর কোনো বিকল্প হবে না। সুতরাং যত তাড়াতাড়ি আমরা সবাই এই ধরনের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিস গুলোকে অ্যাডপ্ট করতে পারবো, এখন আসলে অনেক ক্ষেত্রে এটাই বাধ্যতামূলকই না সবার জন্য বা সব ক্ষেত্রে, একটা সময় আসলে এটাই মানে আপনার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে যাবে। সুতরাং যত তাড়াতাড়ি করে আমরা এই প্র্যাকটিস গুলোর সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবো, আপডেট করে নিতে পারবো, তত তাড়াতাড়ি আসলে আমাদের নিজেদের ভালো হবে, আমাদের ইন্ডাস্ট্রি স্ট্রং হবে এবং আমরা আরো ভালো গ্রো করতে পারবো। জি অবশ্যই, কিন্তু এখানে একটা জায়গায় যে বায়াররা আসলে আমরা জানি যে যত আমাদের কাছ থেকে যত টেকসই পণ্য চায়, পরিবেশ বান্ধব পণ্য চাচ্ছে, তাদের অনেক ধরনের রিকোয়ারমেন্ট আছে, আপনারা সেটি ফুলফিল করার চেষ্টা করছেন, কিন্তু তারা আসলে পণ্যের দাম দেওয়ার ক্ষেত্রে সবসময়ই এক ধরনের মানে তাদের এই জায়গাটাতে তারা আসলে কখনোই দাম দিতে চায় না। সেই জায়গাটাতে এই যে ডেনিম এক্সপোতে আপনারা তাদেরকে যখন দেখাচ্ছেন যে আপনার বাংলাদেশের ডেনিম আসলে কতটা উন্নত হয়েছে, সেই জায়গাটাতে দামের বিষয়টাতে নেগোসিয়েশনে আপনারা কতটা সফল হয়েছেন এই ডেনিম এক্সপোর, যদি আমি রেজাল্টের জায়গায় আসি? আসলে দেখো, ডেনিম এক্সপো তো দাম আমি নির্ধারণ করতে পারে না বা কোন ইভেন্টই কাজ কিন্তু সেটা না। আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করছি, প্রোডাক্টকে প্রমোট করছি, ডেনিম সাপ্লাই চেইনকে একত্রে নিয়ে আসছি। সেটার কারণে ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে, আমাদের দেশের ফ্যাক্টরিগুলো ভালো অর্ডার পাচ্ছে, বড় অর্ডার পাচ্ছে, নতুন বায়ার আসছে এবং এটি ইন্ডিভিজুয়াল ওই ফ্যাক্টরি গুলোর বাকি স্কিলের উপরে ডিপেন্ড করবে যে তারা কতটুকু নেগোসিয়েশন করে দাম বাড়িয়ে নিতে পারছে। আমরা ওই ধরনের বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে একটা জায়গায় স্ট্যান্ডার্ড সেট করে দিতে পারছি, বাট অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিগুলো আর নিজেদের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করবে। এটি এক নাম্বার। সেকেন্ড কথা হচ্ছে, আমি ডেনিম বর্তমানে আমাদের যে দুটো মেইন চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটা হচ্ছে, তার মধ্যে অন্যতমটা হচ্ছে আসলে কস্ট, রাইট? আপনি যেটা একটু আগেই বললেন। সো আপনি দেখছেন যে আমি আপনাকে একটু আগে বলেছি এতক্ষণ ধরে যে টেকনোলজির কথা, পানির ব্যবহার কমের কথা, বিভিন্ন ডেভেলপমেন্টের কথা। তা আসলে এই প্রতিটা কথার সাথেই কিন্তু কস্ট জড়িত। বাট আপনি যদি রেকর্ড দেখেন, আমরা একটি ডেনিম জিন্সের জন্য যদি বিগত 5 বছর আগে বা 10 বছর আগে ফর এক্সাম্পল $5 পেতাম, সেটার জন্য এখন পাচ্ছি $4.5 বা $4। তাহলে আপনি দেখেন আমি শুধু আমার দেশেই আপনি দেখেন গ্যাস, বিদ্যুৎ এবং বিভিন্ন ভাবে আমাদের কস্ট কতটুকু বেড়েছে, শ্রমিকের মজুরি কতটুকু বেড়েছে। আমি কি কস্ট না দিয়ে পাচ্ছি, শ্রমিকের মজুরি কি না দিয়ে পাচ্ছি বৃদ্ধিটা? আমি কি আমার দেশের যেই আনুষঙ্গিক উৎপাদন খরচ আছে সেটি কি আমি সরকারকে বলতে পারছি যে আমাকে দিয়েন না? সো একই সাথে তার মানে আমার কস্টকে আমাকে ম্যানেজ করতে হচ্ছে। একই সাথে আপনার বায়ারের যে ইমপ্লিমেন্টেশন গুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হচ্ছে এবং আমরা খুবই অপটিমিস্টিক যে আমরা এগুলো মেনে চলবো এবং করবো। বাট আসলে এই দুই ক্ষেত্রেই তো কস্ট ইনভলভ। তো আইদার আমাকে যদি খরচ কমাতে পারতাম, সেটি একটা ফ্যাক্টর যেটা অলরেডি আমরা দেশের ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করছি। আরেকটি হচ্ছে যে আমাদেরকে যদি ক্রেতারা সেই খরচটা পুষিয়ে দেয়, সেটা আর একটা ফ্যাক্টর হতে পারতো। তবে আমাদের ওই সেলিং প্রাইসও তো কমছে, ধীরে ধীরে সিএম কমছে আপনার। সেই ক্ষেত্রে এইখানে আসলে বায়ারদেরকে আমি বলছি না সবাই এটা করছে, কিছু কিছু বায়ার হয়তো প্রাইস বাড়াচ্ছে বা বাড়ায়, বাট কিছু বায়ার দিয়ে তো আর আমার ইন্ডাস্ট্রি চলবে না, সবাইকে তো এগিয়ে আসতে হবে। সুতরাং তারা যদি এই ধরনের প্রোডাক্ট চায়, এই ধরনের টেকনোলজি চায়, এই ধরনের সাপোর্ট চায় আমাদের থেকে, অবশ্যই এই সেফটি, এই কমপ্লায়েন্স এবং এই সিকিউর প্রোডাকশনের জন্য তাদেরকে কিন্তু পে করতে হবে। তারা যদি পে করতে না পারে, আমরা কিন্তু একটা সময় যেয়ে কিন্তু মুখ থুবড়িয়ে পড়বো। কারণ আমি তো একটা ম্যানুফ্যাকচারার বা একটা গার্মেন্টস এর মালিক, সে আসলে লস দিয়ে কতদিন কন্টিনিউ করবে? তাকে তো আসলে প্রফিট কম করুক, বাট প্রফিটে থাকতে হবে, কারণ সে তো মানে লোন করে করে তো আর ইন্ডাস্ট্রি চালাতে পারবে না। সুতরাং আইদার আমার সেলিং প্রাইস বাড়তে হবে, বায়ারদেরকে এগিয়ে আসতে হবে এই বাড়তি মূল্য দেওয়ার জন্য,
আর আমি আমার যেই উৎপাদন খরচ যেটা বাড়ছে দেশে সেটা তো আর আমার হাতে নেই, আমি তো সেটা কিছু করতে পারছি না, এবং সেটা বিশ্বের সাথে হয়তো তাল মিলিয়েই সরকারকেও সেটা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। বাট অবশ্যই বায়ারদেরকে ন্যায্য মূল্য দিতে হবে। তারা যেই প্রোডাক্ট কিনছে সেই প্রোডাক্ট, একই প্রোডাক্ট ক্যাটাগরির প্রোডাক্ট দেখা যাচ্ছে সে আফ্রিকা বা অন্য জায়গা থেকে হয়তো আরো নন কমপ্লেন্ট বা কম কমপ্লেন্ট ফ্যাক্টরি থেকে তারা কম দামে বেশি দামে কিনছে, সেটি আমার কাছে কেন দিবে না বা আমাকে কেন দিচ্ছে না? তো আসলে এই জায়গাটায় তাদেরকে আমি মনে করি অনেক বেশি সংবেদনশীল হতে হবে আমাদের প্রতি, না হলে আসলে এটা উইন উইন সিচুয়েশন হবে না লং টার্মে। জি, এবং এই জায়গায় নিশ্চয়ই আপনাদের নেগোসিয়েশনের জায়গাটাতে আরো বেশি শক্তিশালী হতে হবে। আমি সবশেষ যে প্রশ্নটা করতে চাই যে সরকার আসলে এই মুহূর্তে রপ্তানি খাতে নগদ সহায়তার বিষয়ে আসলে এখন ধীরে ধীরে কমিয়ে আনার কথা বলছে, যেহেতু 2026 সালে আমরা গ্রাজুয়েশন করে যাব, সেই জায়গাটাতে নিশ্চয়ই আপনাদের একটা ধাক্কা আসবে। সেই ধাক্কাটা মোকাবেলায় আপনারা আসলে নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য কি করছেন? দেখুন, আসলে এইটি তো জানা কথা, এটা তো আমরা জানি যে এটা হতে যাচ্ছে বা হবে। অবশ্যই আমরা বিভিন্নভাবে কিভাবে স্বনির্ভর হতে পারি, কিভাবে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বাড়াতে পারি, কিভাবে আমরা আমাদের কস্ট কমাতে পারি, কিভাবে আমরা আপনার প্রতিযোগিতায় তো আপনাকে টিকতে হবে, তাই না? আপনি আপনার দেশ দ্বিতীয় সারিতে যাবে বলে আপনি তো সেটার জন্য তো আর আরেকজনকে আপনি কম্পিট করা ছাড়া টিকতে পারবেন না। অবভিয়াসলি আপনি যদি এই ধরনের যখন হবে, আমাদেরকে প্রতিযোগিতা টিকার জন্য আমাদেরকে আরো বেশি উৎপাদনশীল হতে হবে, আমাদের নিজেদের কর্মদক্ষতা, নিজেদের উৎপাদন বাড়াতে হবে, কস্ট কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, যত রকম ফ্যাক্টরে আপনি কস্ট কম্পিটিটিভ হওয়া যায় প্রত্যেকটা অ্যাসপেক্টে আমাদেরকে কাজ করতে হবে। নতুন নতুন টেকনোলজি থেকে শুরু করে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে শুরু করে এই যেগুলো ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, কিভাবে আমরা সবকিছু মিলিয়ে কম্পিট করতে পারবো, প্রতিযোগী দেশগুলোর সাথে প্রতিযোগিতা করতে পারবো, সেই জায়গায় আমাদেরকে আসলে কাজ করতে হবে। এবং আমার বিশ্বাস যে আমরা তো হাঁটি পাবা করে অনেক বছর ধরে আজকে এখানে আসছি, আজকে প্রায় 47 বিলিয়ন এক্সপোর্ট করছি আমরা, সেটা আমরা 100 বিলিয়ন টার্গেট করছি। তো অবভিয়াসলি আমাদের তো সবকিছুতে আমরা উন্নতি করেছি বিধাই তো এখানে আসছি, নাহলে তো পারতাম না। বাকিটুকু আশা করছি আমরা ইনশাল্লাহ ডেফিনেটলি আমরা পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রুবেল। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মহিউদ্দিন রুবেল, বিজিএম এর পরিচালক। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। নানা অজুহাতে ফের বেড়েছে ডিমের দাম। পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েছে ডজন প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারাও বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম, সেই সাথে পাইকারিতে দাম বেশি হওয়ায় বাড়তি দামেই ডিম বিক্রি করতে হচ্ছে তাদের। সব ধরনের পণ্যের সাথে পাল্লা দিয়ে তর করে বেড়ে যাচ্ছে ডিমের দাম। গেল বৃহস্পতিবারও বাজারে খুচরা পর্যায়ে ডিম বিক্রি হয়েছে হালি প্রতি 36 থেকে 38 টাকায়, কিন্তু 4 দিনের ব্যবধানে এখন বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা পর্যন্ত। সে হিসেবে প্রতি ডজনে বেড়েছে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত। মুরগি ও ডিম উৎপাদনে খরচ বেড়ে যাওয়ায় দাম বেশি নিচ্ছেন খামারিরা, সেই সাথে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম, ফলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন দোকানদার ও ব্যবসায়ীরা। গরমে অনেক মুরগি মারা গেছে, তারপরে এদের অনেক ক্ষতি হয়েছে, এই কারণে অত ঠান্ডা পড়ার কারণে বৃষ্টি ডিমের দাম বাড়ছে। এক সপ্তাহে বিক্রি করছে আমরা 280 টাকা, মানে 3 দিনে বেড়ে গেছে আপনার 100 টাকা। যেভাবে ডিম আসার কথা সেভাবে পাচ্ছি না, আমরা পরিমাণে কম পাচ্ছি, এই জন্য ডিমের দামটা বাড়ছে। এক লাফে ডিমের দাম এত বেশি বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। পশু থেকে অনেক বেশি দামটা, তো ডিমের দামটা একটু কম হলে আমাদের জন্য সাধারণভাবে সহজ হইতো। আমি কিছুদিন আগে কিনছি 36 টাকা হালি, এখন আজকে কিনতে আসি দেখি 42 টাকা হালি। এভাবে যদি বাড়তে থাকে তারপর কি করবো? সারাদিন অটো চালায় কয় টাকা কামাই করে, একটা ডিম খাইতে পারে না। মাছের দাম বেশি, মাংসের দাম, ডিমটা তো কমসে কম খাই বাঁচতে মানুষের। ডিমটা সর্বোচ্চ 32 টাকা নিলে না। কঠোর নজরদারির মাধ্যমে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার দাবি সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিটল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরবো শেয়ার বাজারের আপডেট ও ব্যবসা বাণিজ্যের আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল ডাটা বিজনেস আওয়ারে। ব্যবস্থাপনায় অদক্ষতার কারণেই বাড়ছে না করের আওতা, যে কারণে প্রতি বছরই সরকারের দেয়া লক্ষ্যমাত্রা চেয়ে 50 থেকে 60 হাজার কোটি টাকার ঘাটতিতে থাকে জাতীয় রাজস্ব বোর্ড।
অর্থনীতি সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত স্মারক বক্তৃতায় এমন অভিযোগ করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করারও কঠোর সমালোচনা করেন তিনি। বিশিষ্ট অর্থনীতি বিষয়ক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন স্মরণে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই স্মারক বক্তৃতা। তথ্য উপাত্তের অন্ধত্বে গেছে। দেশের সামষ্টিক অর্থনীতির নানা চ্যালেঞ্জ এবং সেসব থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। এ সময় সরকার ঘোষিত বাজেটের আকার এবং তার বাস্তবায়ন নিয়ে তুলে ধরেন নানা প্রতিবন্ধকতা। প্রকৃত বাজেটের আয়তন যে গত 15-20 বছরে আপনার বাড়ে নাই, এই কথাটিকে আপনাকে বলেন। বাজেট তো দিবেন, আবার এটার বড়, এবং এটা সবচেয়ে বড় শিকার হয় জাতীয় রাজস্ব বোর্ড, কারণ হিসাব মেলানোর জন্য তাকে একটা অলৌকিক লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়। এটা হলো আর্থিক পরাবাস্তবতা। বিদ্যমান কর ব্যবস্থাপনা অদক্ষ এবং দুর্নীতিগ্রস্ত বলেও মন্তব্য করেন সিপিডির এই সম্মাননীয় ফেলো। কর ব্যবস্থাপনার ভিতর দক্ষতার অভাবও আছে, দুর্নীতিও আছে। ওই দুর্নীতির ফলে সরকারও ক্ষতিগ্রস্ত হয়, করদাতাও ক্ষতিগ্রস্ত হয়। কর দেওয়ার ক্ষেত্রে উদ্দীপনা বাড়ে তখনই যখন সরকার সেই করের টাকাকে সুষ্ঠুভাবে খরচ করে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়িতে আসছে না প্রকৃত তথ্য, আর সেই সুযোগে ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উপাত্ত অনেক বেশি আপনার তাৎক্ষণিক ছিল, সমসাময়িক ছিল। আমদানির তথ্য পণ্য অনুযায়ী আপনি এখন পাচ্ছেন না। আর এটা যে গুটি কয়েক ব্যবসায়ী গোষ্ঠী আমদানি করছে, তারা যদি পায়, সিন্ডিকেট কাকে বলে বুঝেছেন? অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সব নীতিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, চলতি সপ্তাহে 2 দিন ইতিবাচক ধারায় চলার পর আমরা গতকাল থেকে আবারও দেখতে পাচ্ছি পুঁজিবাজারের পতন, এবং আজ কিন্তু সকাল থেকে নেতিবাচক ধারায় চলছে। আমরা এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি জানাতে চাই আপনাদের। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যেতে চাই সবশেষ পরিস্থিতি, লেনদেনের পরিস্থিতি জানতে। যেটি বলছিলাম যে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন DSEX ইন্ডেক্স, যেটি ঢাকা স্টক এক্সচেঞ্জের সব প্রধান সূচক, সেটি কিন্তু 41 পয়েন্ট কমেছে। এবং আমরা জানি যে গত 1 মাস আসলে পুঁজিবাজারের বড় ধরনের একটি খারাপ সময় গেছে, দরপতন গেছে, লেনদেন কমেছে। সব কিছু থেকে কিছুটা এই সপ্তাহে আমরা দেখেছি যে শুরু থেকেই লেনদেনের পরিমাণও যেমন বেড়েছে, সূচকের ঊর্ধ্বগতি দেখেছি, কিন্তু সেটি আসলে ধরে রাখা সম্ভব হয়নি। গতকালও আমরা লেনদেনের পরিমাণ ভালো লেনদেন হলেও কিন্তু গতকাল আমরা সূচকের পতন দেখেছি, এবং আজ কিন্তু বড় ধরনের পতন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন DSEX ইন্ডেক্স 41 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5684 পয়েন্টে। DSE সরিয়া ইন্ডেক্সও কিন্তু কমেছে 8.5 পয়েন্টের মতো। DS30 কমেছে 16 পয়েন্টের মতো, অবস্থান করছে 2024 পয়েন্টে। লেনদেনও কমেছে গতকালের তুলনায়। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 644 কোটি টাকার কিছু বেশি, এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির কিন্তু দাম কমেছে। 260টি কোম্পানির দাম কমতে দেখা যাচ্ছে, বেড়েছে মাত্র 78টির, এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের পর আমরা জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে আসলে স্টেবল রয়েছে, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় লেনদেন চলছে। মুদ্রার আজকের যদি আমরা মার্কিন ডলারের ক্রয় মূল্য দেখি, 114 টাকায় কেনা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোতে, বিক্রি হচ্ছে 115 টাকায়। ইউরো 125 টাকায় কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 143 টাকা, বিক্রয় দর 147। চীনা ইউয়ান 14তে কিনে 17তে বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 27 টাকা, বিক্রয় মূল্য 31 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 38 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সা। জানিয়ে রাখি, এটি আসলে সোনালী ব্যাংক থেকে পাওয়া তথ্য। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে কিন্তু কিছুটা কম বেশি হতে পারে। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাবো। গতকালই আসলে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে।
ভরি প্রতি 4,000 টাকারও বেশি বেড়েছে এবং সেটি অবস্থান করছে এই মুহূর্তে প্রতি ভরি, অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ যদি আপনি বাংলাদেশে কিনতে যান এই মুহূর্তে আপনাকে গুনতে হবে 1,15,000 টাকার বেশি। 21 ক্যারেট স্বর্ণ কিনতেও কিন্তু 1,10,000 টাকার বেশি খরচ করতে হবে আপনাকে। আর 18 ক্যারেট স্বর্ণ কিনতে কিছুটা কম দামে কিনতে পারবেন, সেটির মানও খুব একটা ভালো হবে না। সেই জায়গায় 94,455 টাকা ভরিতে আপনি এই মুহূর্তে 18 ক্যারেট স্বর্ণ কেনা যাচ্ছে। সনাতন স্বর্ণ কিনতে গেলে গুনতে হবে 78,000 টাকারও বেশি। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে প্রতি ভরি 2,098 টাকা, 21 ক্যারেটের দাম পড়ছে 2,005 টাকা, 18 ক্যারেট রূপা 1,714 টাকায় বিক্রি হচ্ছে এবং সনাতন রূপার দাম পড়ছে 1,282 টাকা। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ধীর গতির কারণে আবারও ডুবেছে চট্টগ্রাম, ফলে বিপুল অঙ্ক ব্যয়ের সুফল পাচ্ছে না নগরবাসী। খানিক বৃষ্টিতেই ডুবে যাচ্ছে নগরীর আগ্রাবাদ, চকবাজার সহ বিভিন্ন এলাকা। যদিও প্রকল্পের কাজ দ্রুত শেষ করে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএর, তবে চলতি বছর জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না নগরবাসীর, জানিয়ে দিলেন সিটি মেয়র। গেল সোমবার মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের সড়ক ডুবে যায় পানিতে। একই অবস্থা ছিল চকবাজার, কাতালগঞ্জ, বহদ্দারহাট, বাকলিয়া সহ বিভিন্ন এলাকা। হাঁটু কোমর পানিতে পড়ে নষ্ট হয়ে যায় অনেক যানবাহন, দুর্ভোগে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে আমরা দুর্ভোগে ভুগছি। এখানে অনেক মোটরসাইকেল গাড়ি ঘোড়া ছিল, সবগুলাই মোটামুটি পানিতে ডুবছে। এখানে কিছু গাড়ি পড়ে আছে যেগুলা নষ্ট হয়েছে। তবে জলাবদ্ধতা নিরসনে সিডিএ প্রকল্পের কাজ চললেও ধীরগতির কারণে সুফল পাচ্ছে না নগরবাসী। বছরের পর বছর জলাবদ্ধতায় ডুবে থেকে ক্ষুব্ধ তারা। প্রকল্পটা যতটুকু দেখছি মানে খুবই ভালো একটা উদ্যোগ নিছে, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো ভালো রেজাল্ট আমরা ফিডব্যাক এখনো পাই নাই। আপাতত এই যে সাইড নালাগুলো আছে ওইটা ক্লিয়ার করে দিলে আমরা পুরো শুকনায় থাকতে পারবো। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার কথা জানিয়েছে প্রকল্প বাস্তবায়ন সংস্থা সিডিএ। যেখানে পানি জমছে ওইটা আর এত বেশি জমবে না, কারণ আমরা স্লুইস গেটগুলো ফাংশন হয়ে গেলে জল পানিটা ঢুকবে না, এবং জল পানিটা না ঢুকলে কিন্তু পানিগুলো স্ট্যাগনেন্ট থাকবে না, এবং এটা আমরা সুফলটা আমরা অনেকাংশে পাবো। জলাবদ্ধতা নিরসনে সিডিএর মেগা প্রকল্পের পাশাপাশি সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডও পৃথক দুটি প্রকল্পের কাজ শুরু করেছে। অনেক অবৈধ স্থাপনা আছে, এগুলো উচ্ছেদ করতে হচ্ছে, আপনার ল্যান্ড একুইজিশন করতে হচ্ছে, যার ফলে একটু সময় লাগতেছে। আমার মনে হয় ইনশাল্লাহ আগামী বছর এই প্রকল্পের কাজ শেষ হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রকল্প বাস্তবায়ন সংস্থার সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। দায় এড়ানোর এবং দায় চাপানোর একটা প্রবণতা দেখি প্রত্যেকের মধ্যে। যতদিন আমরা এই সমন্বয়ের জায়গাটা তৈরি করতে না পারবো ততদিন কিন্তু এই সমস্যাটা বিদ্যমান থাকবে। প্রকল্পের মেয়াদ 3 দফা বাড়িয়ে ব্যয় ধরা হয়েছে 9,500 কোটি টাকা, আরও বাড়তে পারে ব্যয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চলতি বছরের জানুয়ারি মার্চ প্রান্তিকের আয় ও নিট মুনাফা ঘোষণা করেছে জ্বালানি জায়ান্ট সৌদি আরামকো। এ সময় 2023 সালের একই প্রান্তিকের তুলনায় নিট মুনাফা প্রায় 14.44% কমেছে। তবে গেল অক্টোবর ডিসেম্বর প্রান্তিকের তুলনায় 2.04% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। সৌদি আরামকোর আর্থিক প্রতিবেদন অনুসারে মার্চে শেষ হওয়া প্রান্তিকে আরামকো $2,727 কোটি নিট মুনাফা করেছে, যা পূর্বাভাসের তুলনায় কম। $3,190 কোটি মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। এ সময়ে কোম্পানিটি $10,721 কোটি আয় করেছে, যার মধ্যে মোট পরিচালন আয় ছাড়িয়ে গেছে $5,888 কোটি। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।